আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিয়া পেছনে বসে কারে জানি কল দিয়ে বলল, আমার দেওয়া ঠিকানায় চলে আয় সবকিছু নিয়ে, আর সবাইকে আসতে বল, আজকে বড় ধরনের কিছু হবে। আমি বললাম, রিয়া তোরে একটা কথা বলবো। রিয়া বলল, বল কি বলবি। আমি বললাম, তুই আবার আগের জায়গায় ফিরে যা, যত খুন খারাপি করা লাগে সব আমি করব। তুই একটা লেডিস দল গঠন কর, যেখানে সবাই তাদের নাম শুনলেই ভয়ে কাঁপবে। তুই শুধু দলটা পরিচালনা করবি, আর কিভাবে মানুষ তাদের ভয় পায় এইসব আমার উপর ছেড়ে দে। রিয়া বলল, কিন্তু রিফাত। আমি বললাম, তোরে কেউ চিনবে না, তুই গোপনে কাজ করবি, আর আমি বাইরে থেকে সবকিছু সাহায্য করব। রিয়া বলল, আচ্ছা ওদের আমি বলে দেখি কি বলে। আমি বললাম, কি বলে বললে হবে না, আমি তোরে যেটা বলছি তুই সেটা কর। কিছুক্ষণ পর রিয়ার 4 বান্ধবী চলে আসলো। আমি ওদের বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। আমি এখন সরাসরি রাসেলের বাসায় চলে গেলাম। রাসেলের বাসার সামনে গিয়ে দেখি সবকিছু একদম নীরব নিস্তব্ধ, কারো কোনো কথা নাই, চারিদিক যেন একদম ঠান্ডা পরিবেশ। রাসেলের বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতেই ছোট আপু দরজা খুলে দিল। ছোট আপু আমাকে দেখেই বলল, আরে রিফাত যে, তা আজকে কি নিজের মৃত্যুর আমন্ত্রণ জানাতে এখানে আসলি নাকি? আমি হাসি দিয়ে বললাম, হয়তো, আবার হয়তো না, তবে যদি পারিস আমাকে মেরে দেখা। এই কথাটা বলতে একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল, তোর কত বড় সাহস, ম্যাডামের সাথে বিয়াদবি করিস। আমি খালি হাত ইশারা দিয়ে ছেলেটার কপালে হুদায় ইশারা করে গুলি করলাম, আর সাথে সাথে ছেলেটা মাটিতে লাশ হয়ে পড়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, আজকে সবকিছু তৈরি করে এখানে আসছি, যদি আমাকে আটকাতে পারিস আটকিয়ে দেখা। ছোট আপু একটু ভয় পেয়ে পিছনে গেল। আমি ছোট আপুর চুল ধরে বললাম, চিন্তা করিস না, তোরে মারবো না। রিয়ার দিকে ইশারা করে বললাম, রিয়া রাসেলকে রুম থেকে ধরে নিয়ে আয় তো। রিয়া আমার কথা শুনে ভিতরে চলে গেল। আমি ছোট আপুর দিকে তাকিয়ে বললাম, শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে যা। ছোট আপু এবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ ভাইয়া তুই আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এসব করব না। রিয়া আমার সামনে রাসেলকে লাথি মেরে বলল, ও তোর বাবাকে মেরেছে না। আমি বলতে রিয়া রাসেলের পায়ে গুলি করে দিল। রাসেল যেই চিৎকার দিতে যাবে তখন রিয়া ওর মুখ চেপে ধরে বলল, চুপ কর কুত্তার বাচ্চা, আজকে তোরে আমার হাত থেকে কে বাঁচায় এটাই দেখব। আমি যে হঠাৎ করে এখানে চলে আসব সেটা রাসেলের জানা ছিল না। রাসেল ভাই জানে আমি কত ভীতু একটা ছেলে, ও বলবে আর আমি এখানে চলে আসব, এটা ওর ধারণার বাইরে ছিল। আমি এবার ছোট আপুর হাতে পিস্তল দিয়ে বললাম, তুই তোর ভাইকে গুলি করে মারবি, আর যদি না মারিস তাহলে আমি তোর ভাই সহ তোরে মেরে ফেলবো। আমার কথা শুনলে তুই হয়তো বাঁচতে পারবি। ছোট আপু ভয়ে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমাদের মাফ করে দে, আমরা ভালো হয়ে যাব। আমি বললাম, ও তুই ভালো হয়ে যাবি না? আমি এখান থেকে যাওয়ার পর তুই তোর লোক ডাকিয়ে আবার আমার বিরুদ্ধে মাঠে নামবি। আমাকে তোরা দুই ভাই বোন মিলেও কিছু করতে পারবি না, এটা আমি জানি। যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে দেখা। রাসেল ভাই হাসতে হাসতে বলল, খুব খারাপ করলি তুই, আমি তোরে ছাড়বো না। আমি ছোট আপুর হাত থেকে পিস্তল নিয়ে রাসেলের মাথা বরাবর গুলি করে বললাম, শালা আমার মুখের উপর কথা বলে, ওর কত বড় সাহস। ছোট আপু রাসেল বলে যে চিৎকার দিল তখন আমি আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, মুখটা বন্ধ রাখ, কথা বলার চেষ্টা করবি না, তোর কারণে আমার সবকিছু নষ্ট হয়েছে। তোর ভাই আমার বাবাকে মেরেছে, ওকে আমি ছেড়ে দিব কিভাবে তুই বল, আর বাকি রইল তুই। আচ্ছা যা, তোরে আমি একটা সুযোগ দিলাম, তুই যদি কোথাও পালিয়ে যেতে পারিস তাহলে পালিয়ে চলে যা, তাহলে হয়তো আমার হাত থেকে বাঁচতে পারবি, নইলে তুইও শেষ। ছোট আপু কিছু বলছে না, শুধু মাথা নিচু করে কান্না করছে। আমি এবার ওর কাপড় ধরে জোরে একটা টান দিলাম, যার কারণে ওর কাপড় অনেকটাই ছিঁড়ে গেল। রিয়া এটা দেখে বলল, রিফাত এটা করা মোটেও ঠিক হবে না, ও একটা মেয়ে, আবার ও তোর বোন, ওর একটু হলেও সম্মান আছে, আজ যাই করিস সম্মানে আঘাত করিস না। আমি হাসি দিয়ে বললাম, কেন তোর মায়া লাগে রিয়া? জানিস এই মেয়ে কি করে? এই মেয়ে যার সাথে ইচ্ছা তার সাথে সেক্স ভিডিও তৈরি করে, আর এগুলো অনলাইনে আপলোড করে, ওর কাছে সম্মান কোনো ব্যাপার না। আজকে আমি সবাইকে লাইভ দেখাবো, আজকে ওরে আমি বুঝিয়ে দিব সম্মান কি জিনিস। সবকিছু টেনে টেনে ছিঁড়ে ছোট আপুকে উলঙ্গ করে দিলাম। হঠাৎ করে রিয়ার একটা বান্ধবী এসে আমার হাত ধরে বলল, আজকের জন্য আমি আপনাকে বলছি ওকে ছেড়ে দেন প্লিজ ভাইয়া। আমি ছোট আপুর দিকে তাকিয়ে বললাম, ওদের কারণে বেঁচে গেলি, নইলে তোর অবস্থা খুব খারাপ করতাম আমি। আর একটা কথা, কেউ যদি জিজ্ঞেস করে এইসব কে করেছে তাহলে বলবি মিস রিয়া চৌধুরী, লেডি গ্যাংস্টার মিলে এইসব করেছে, মনে থাকবে তো আমি কি বললাম? আর তুই যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, তোর ভাইকে তো তোর সামনে মারলাম,
কিছু করতে পারলি না, আর তোরে মারলে কতটা সময় লাগবে একটু চিন্তা করে দেখ কেমন। এখন তো তুই কান্না করছিস, কিন্তু আমার বাবাকে যখন তোর ভাই মেরেছিল তখন আমার কেমন লাগছে তুই একটু চিন্তা করে দেখ। রিয়া আমার হাত ধরে বলল, রিফাত এখন তাড়াতাড়ি চল, এমনি অনেক দেরি হয়ে গেছে। রিয়ার কথা শুনে এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। বাইকে ওঠার পর রিয়া বলল, এটা কি ঠিক কাজ করলি তুই রিফাত? এভাবে ওকে আমাদের মারা ঠিক হয় নাই। আমি বললাম, কি ঠিক হয় নাই বলছিস তুই? আমি তো চেয়েছিলাম ওরে টুকরো টুকরো করে ফেলবো। রিয়া বলল, তবে আর যাই বলিস, আমি বলি কি তুই ভালো একটা কাজ করলি, কিন্তু তোর আপুর সাথে এটা করা ঠিক হয়নি। আমি বললাম, ও কতটা নষ্ট একটা মেয়ে তুই এটা জানিস না, যদি এটা জানতিম তাহলে তুই আর এই কথা বলতি না। রিয়া বলল, আচ্ছা সেই সব জেনে আমার লাভ নাই, এখন তুই তোর বইয়ের বিষয়ে কিছু চিন্তা করলি যে তোরে মারতে নিয়েছিল। তবে আমার মনে হয় কি জানিস, রিমি তোরে মৃত মনে করেই চলে গেছে। আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, ও নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, ভাবছিলাম সবকিছু ঠিকঠাক করে নিব, ওকে বুঝিয়ে শুনিয়ে আবার আমি নিয়ে আসবো, কিন্তু তার হতে দিল না। রিয়া বলল, তাহলে তুই কি করবি এখন? আমি বললাম, অনেক কিছু করব, যা তোর ধারণার বাইরে। রিয়া বলল, তবে তুই আজকে এত কিছু করবি? আমি তো এগুলো চিন্তাই করতে পারি নাই, হঠাৎ করে তোর মাঝে এত সাহস দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। আমি বললাম, কি করব তুই বল? ও আমাকে ফোন করে ওর বাসায় যেতে বলছিল, এজন্য আমি ওর বাসায় গিয়েছিলাম। আর ওর সাথে এমন কিছু করব, ও যদি জানতো তাহলে আমরা কি বেঁচে ফিরে আসতাম বল? আমি জানি রাসেল ভাইয়ার অনেক ক্ষমতা আছে ওর গ্রামে, কিন্তু ওর গ্রামে ঢুকে ওকেই মেরে আসছি। এখন দেখ তোর নামটা কিভাবে ভাইরাল হয়। রিয়া বলল, তুই আমার নাম বললি কেন? আমি বললাম, তোরে দিয়ে অনেক কিছু করব, চিন্তা করিস না। অনেকক্ষণ জার্নি করার পর বাসার সামনে আসলাম। রিয়া বাইক পার্ক করে আমার সামনে এসে বলল, এখন ভিতরে চল, দেখি আন্টি কি রান্না করেছে, আজকে অনেকটাই পরিশ্রম করে আসছি। ভিতরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রিয়া বলল, তাহলে এখন কি করবি বললি না তো? আমি বললাম, আগে তো আমাকে চিন্তা করতে দিবি, এখনো নিজেই জানি না কি করব। বাসার সামনে যেতেই বাসার ভিতরে কেমন যেন অদ্ভুত ধরনের একটা আওয়াজ শুনলাম। রিয়াকে বললাম, এখন বাসার ভিতরে যাবি না, বাসার ভিতরে কিছু একটা হচ্ছে আমার মনে হচ্ছে। জানালার কাছে চলে গেলাম, উকি দিয়ে দেখি ভিতরে কি হচ্ছে। রিয়াকে নিয়ে জানালার কাছে গেলাম। রিয়া শুধু বলল, তোর আর সন্দেহ দূর হলো না, এখানে কি আসবে যে তোর পরিবারের সাথে খারাপ কিছু করবে, তাও আমার বাসায়, মাত্র না তো শত্রুকে মেরে আসলাম। আমি বললাম, আরে দূর, তুই চুপ করতো, এত কথা বলিস কেন? ভিতরে উকি দিয়ে আমার চোখ তো কপালে উঠে গেল, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে জানো কেউ আমার মুখে হাত দিয়ে চেপে ধরে আছে। এটা কিভাবে হতে পারে? ভিতরে এইসব কি হচ্ছে? আমি ভাবতেও পারি নাই ভিতরে এমন কিছু হবে। শরীর থেকে এখন রীতিমতো আমার ঘাম ধরে পড়ছে। আমি এটা কখনো আশা করি নাই, কারণ এটা তো আমার ধারণার বাইরে ছিল। আসলে ভিতরে আমার মতো দেখতে হুবহু একটা ছেলে আম্মুকে জড়িয়ে ধরে বলছে, জানো আম্মু, আমি যখন গাড়ি থেকে নিচে পড়েছিলাম তখন মনে হয়েছিল আমি আর বাঁচবো না। শেষবারের মতো আমি আমার আম্মুর মুখটা দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখো আজ ভাগ্যের কি পরিহাস, আজকে তোমার দোয়ার কারণে আমি বেঁচে ফিরে আসছি। ভিতরে আমার মতো হুবহু ছেলেটাকে দেখে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। রিয়া সরাসরি আমার দিকে পিস্তল তাক করে বলল, তুই আসলে কে? তুই কি নকল রিফাত নাকি তুই আসল রিফাত? সত্যি কথা বল, নইলে কিন্তু আমি তোরে গুলি করে দিব। তুই যদি সত্যি আসল রিফাত হোস তাহলে ভিতরেই ছেলেটাকে যে আন্টিকে জড়িয়ে ধরে আছে। আমি রিয়ার দিকে ইশারা করে বললাম, আরে তুই আস্তে কথা বল, আর আমি যে আসল তোর এটা বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, আমি তোর নিচের রুমে যাওয়ার কোডটা বলছি, ওটা হলো, এখন তো তোর বিশ্বাস হয়েছে, যদিও তোর বিশ্বাস না হয় তাহলে তুই আমার পিঠে দেখ, ওখানে একটা জন্ম দাগ আছে, আর ভিতরে যে আছে ও হলো নকল রিফাত। দেখ রিয়া, তোরে আমি আর কিছু বলবো না, তুই আমার কাছের মানুষ, তোর নিচের রুমে যাওয়ার পাসওয়ার্ড শুধু আমি আর তুই জানি, তুই ভিতরে গিয়ে জিজ্ঞেস কর, ও কিছুই বলতে পারবে না। রিয়া পিস্তল ছড়িয়ে বলল, তুই যা বললি সবকিছুই তো ঠিকঠাক আছে, কিন্তু এই ছেলেটাকে আর তোরেও নকল করবে কেন? আমি বললাম, আগে তুই এখান থেকে একটু দূরে চল, তোরে আমি সবকিছু বুঝিয়ে বলছি। রিয়ার হাত ধরে ওকে আমি একটু আড়ালে নিয়ে গেলাম। আমি রিয়াকে এবার বললাম, তুই তো জানিস রবিন আর রিমি মিলে আমাকে মারতে নিয়েছিল। রিয়া বলল, এটা তো জানি। আমি বললাম, রিমি মনে করছে আমি সত্যি সত্যি মারা গেছি, এজন্য নতুন কোনো গেম শুরু করছে। রিমি আমার পরিবারের সাথে কিছু করতে চাই, কিন্তু রিমি আমাকে মেরেছে,
এটা আমি মেনে নিয়েছি, কিন্তু ও আমার পরিবারের সাথে কি করতে চাইছে এটাই তো বুঝতে পারছি না। রিয়া বলল, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না, আমি কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, তোর কিছুই বুঝতে হবে না, তুই এখন ভিতরে যা, আর গিয়ে ওকে জিজ্ঞেস কর, ও তোর নামটাও বলতে পারবে না। আগে এটা কর, দেখ তোর বিশ্বাস হবে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমি ভিতরে যাব? আমি বললাম, যা, তবে খুব সাবধানে থাকবি, ও যেন কোনোভাবেই তোরে সন্দেহ না করতে পারে। রিয়া বলল, আচ্ছা তাহলে আমি ভিতরে গেলাম, তুই বাইরে থেকে দেখ ভিতরে কি হয়। আমি আচ্ছা বলে আবার জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। রিয়া দরজা ঠেলে ভিতরে গিয়ে ছেলেটার উদ্দেশ্য করে বলল, আরে রিফাত, যে তুই কবে এলি? ছেলেটা এবার একটু আশ্চর্য হয়ে রিয়াকে বলল, তোমাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। আম্মু আমার মতো নকল ছেলেটার কথা শুনে বলল, আরে রিফাত, ও তো আমাদের বাড়িওয়ালার মেয়ে, তোর তো খুব ভালো বন্ধু, কেন তোর মনে নাই? আম্মুর কথা শুনে ছেলেটা বলল, ও হ্যাঁ মনে পড়েছে, ও তো আমার খুব ভালো বন্ধু, তোর টেনশনে আমি সবকিছু বারবার ভুলে যাই, কি করব বলো আম্মু, আজকে তো মরতে মরতে বেঁচে ফেলেছি। ছেলেটার কথা শুনে রিয়া বলল, কেন রিফাত, তোর কি হয়েছে? ছেলেটা হাসি মুখে রিয়ার দিকে তাকিয়ে বলল, আর বলিস না, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম, ভেবেছিলাম মারাই যাব, কিন্তু তোদের দোয়াতে বেঁচে আছি। ও শিট, তোর নামটা কি জানো? দেখ না, আমি সবকিছু কেমন যেন ভুলে যাচ্ছি। রিয়া হাসি দিয়ে বলল, আরে আমার নাম তো মিস রিয়া চৌধুরী। আচ্ছা তুই থাক, আমার এখন যেতে হবে, এখন একটু বিশ্রাম নে, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই কথা বলে রিয়া রুম থেকে বের হয়ে গেল। আমার হাত ধরে রিয়া আমাকে একেবারে সরাসরি ছাদে নিয়ে আসলো। ছাদের এক কোনায় গিয়ে দাঁড়াতেই রিয়া প্রশ্ন করলো, এখানে এসব কি চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, তোরে আমি আগে কি বলেছি, এই সব কিছুর পেছনে রিমির হাত আছে। রিয়া বলল, বুঝলাম না, আমাকে তুই একটু বুঝিয়ে বল। আমি বললাম, আমি যখন পানিতে ঝাঁপিয়ে পড়ি তখন উপর থেকে রিমি আর রবিন ইচ্ছে মতো আমাকে গুলি করেছে, আর ওরা সত্যি সত্যি মনে করেছে আমি মারা গেছি, আর এজন্য রিমি নকল কাউকে রিফাত বানিয়ে এখানে পাঠিয়েছে। ও আমার পরিবারের সাথে এখন কিছু একটা করতে চাই, তবে কি যেন করতে চাইছে এটাই বুঝতে পারছি না। রিয়া বলল, তাহলে তুই এখন কি করবি? আমি হাসি দিয়ে বললাম, রিমি আমার খেলাটা এখন আরো সহজ করে দিয়েছে, গেম তো শুরু করেছে রিমি, এটা শেষ করব আমি। এখন আমি এই ছেলেটাকে আটকিয়ে আমি হয়ে যাব নকল রিফাত। রিয়া বলল, কি করে করবি? আমি বললাম, তুই শুধু দেখতে থাক, রিয়াকে এমন ভাবে আমি শাস্তি দিব ও নিজেই নিজে কান্না করবে, দেখতে চাস? রিয়া বলল, তুই কি করবি রিমিকে আবার? আমি বললাম, এই কথা ভুলেও মুখে আনবি না, আমি ওকে যে কি করব নিজেও জানি না। রিয়া বলল, রিফাত একটা কথা বলবো? আমি বললাম, এখন তোর কথা বলার দরকার নাই, তুই নকল রিফাতকে উল্টাপাল্টা বুঝিয়ে তোর নিচের রুমে নিয়ে আয়। রিয়া বলল, যদি না আসে? আমি বললাম, কোনো মতে আমাদের বাসা থেকে বের করে পরে অজ্ঞান করে নিয়ে আসবি, আর যদি না আসে গুলি করে মেরে হলেও নিয়ে আসবি। রিয়া বলল, তুই কি আমাকে মারতে চাস নাকি? আমি ফোনটা বের করে বললাম, এই দেখ, রাসেলকে মারার পর তোর নাম কেমন করে অনলাইন জগতে ঘুরছে, সবাই বলা বলি করছে এই রিয়াটাকে, আর তাহলে ও কি নতুন লেডি গ্যাংস্টার? কে এই রিয়া? সবাই রিয়াকেই খুঁজতেছে। রিয়া নিউজটা দেখে একটা হাসি দিয়ে বলল, যা, আজকে থেকে আমি আবার তোর সাথে যুক্ত হলাম। আচ্ছা ঠিক আছে, তুই নিচের রুমে যা, আমি ওই শালাকে ধরে নিয়ে আসছি। এই কথা বলে রিয়া নিচে চলে গেল। আমি ছাদে একা একা দাঁড়িয়ে চিন্তা করছি, রিমি আমার সাথে এটা করতে পারলো, আমি রিমিকে কতটা ভালোবাসি। আমার আম্মুর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি মনে করেছি যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন করে সংসার করব। কিন্তু রিমিতা হতে দিল না, ও আমাকে নিজ হাতে গুলি করতে পারলো। খারাপ হলেও তো আমি ওর স্বামী। আসলে যখন মানুষের মন থেকে মায়া উঠে যায় তখন সেই পৃথিবীর কারো কথাই শুনতে রাজি নয়। সব হলো কপাল, কার কপালে যে কি আছে কে জানে। তবে একসময় চিন্তা করতাম, যদি আমার ভালোবাসা খাঁটি হয় তাহলে একদিন না একদিন পাবো, কিন্তু আজকে দেখি সেটা বিপরীত হয়ে গেছে। হেঁটে হেঁটে রিয়ার রুমে চলে গেলাম, পাসওয়ার্ড দিয়ে নিচের রুমে গেলাম, একটা চেয়ার নিয়ে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিলাম, যাতে আমার মতো ছেলেটাকে এখানে এনে একটু যত্ন করতে পারি। এই তো রিয়া ছেলেটাকে নিয়ে এখানে আসছে। আমি তাড়াতাড়ি একটু আড়ালে চলে গেলাম। ছেলেটা আমার কাছে আসতেই ওকে জোরে একটা ধাক্কা দিয়ে সামনে ফেলে দিলাম। রিয়া আর আমি তাড়াতাড়ি ওকে ধরে চেয়ারের সাথে বেঁধে দিলাম। ছেলেটা এবার আমার দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেল।
ওর মুখের কথা একদম বন্ধ হয়ে গেছে। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া ওর মুখোশটা খুলে ফেলতো, আমি দেখতে চাই আমার রূপ ধরে কে আমার বাসায় আসছে। রিয়া আমার কথা শুনে ছেলেটার মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেললো। আর এই ছেলেটা আর কেউ না, আমার একমাত্র বন্ধু রবিন। আমি হাসতে হাসতে নিচে বসে বললাম, জানিস রিয়া, যারে আমি বেশি আপন মনে করি তারা আমার সাথেই বেইমানি করে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তো সেই ছেলে যে তোর বিয়েতে এসেছিল। আর আমি যদি ভুল না হই তাহলে ও রিমির সাথে যুক্ত হয়ে তোরে মারতে গিয়েছিল, তাই তো? আমি বললাম, মারতে গিয়েছিল মানে? ও তো নিজ হাতে আমাকে গুলি করেছে, শুধু নিচে লাফিয়ে পড়েছি দেখে বেঁচে গেছি। রিয়া আমার পাশে বসে বলল, তাহলে এখন ওকে মেরে বস্তা ভরে রাস্তায় কি ফেলে দিয়ে আসবো নাকি? রিয়ার কথা শুনে রবিন কান্না করতে করতে বলল, বন্ধু তুই প্লিজ আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, দেখ, প্রথমত হলো তুই আমাকে বন্ধু বলবি না, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। তবে তুই আর যাই করিস এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এখন তো রিয়ার সাথে নকল রিফাতের অভিনয় করব আমি, তোরে একেবারে মেরে ফেলবো। তবে একটা কথা জেনে রাখ, তুই আমার সাথে বেইমানি করার জন্য অবশ্যই মরবি। মনে আছে রিমির বাসার সামনে 2টা লাশ মেরে কারা যেন ফেলে রেখেছিল? ওটার কেউ করে নাই, ওদের আমি নিজ হাতে খুন করছি। এখন চিন্তা কর তোর অবস্থা আমি কি করতে পারি। রবিন আমার কথা শুনে কান্না করে দিয়ে বলল, আমার একটা পিচ্চি বোন আছে, আর আমার বাবা মা আমি ছাড়া ওদের কেউ নেই। তুই প্লিজ আমাকে ছেড়ে দে, আমি জীবনের জন্য শহর ছেড়ে চলে যাব, আর কখনো এখানে আসবো না। আমার আম্মুর অপারেশনের জন্য টাকার দরকার ছিল, এজন্য আমি এসব করেছি। টাকার জন্য আমি নিজের বন্ধুত্ব বিক্রি করে দিয়েছি। এছাড়া আমার কি আর করার ছিল তুই বল? আমি লাফ দিয়ে নিচ থেকে উঠে রবিনকে চেয়ার সহ লাথি মেরে নিচে ফেলে দিয়ে বললাম, শালা তুই অন্য কারো দোহাই দিবি না। এক তো আমার সাথে বেইমানি করছোস, আবার বড় বড় কথা বলিস। এখন তোরে এখানে কেটে রেখে দিলে তোর রিমি ম্যাডাম তোরে বাঁচাতে আসবে। ডাকতো তুই তোর রিমি ম্যাডামকে। আমার কথা শুনে রবিন শুধু কান্না করছে, কিছুই বলছে না। রিয়া আমার হাত ধরে বলল, ও যদি ওর মায়ের জন্য এইসব করে তাহলে আমি বলি ঠিক আছে, আর এখন এইসব বাদ দে। সব দোষের মূল হলো তোর বউ, ওকে আগে তুই ঠিক কর। ওর টাকার লোভ দেখিয়ে মানুষকে দিয়ে কত কি করাচ্ছে, আর ওর মতো মেয়ে। আমি বললাম, থাক রিয়া, যেই পর্যন্ত বললি সেই পর্যন্তই থাক, ওর ব্যবস্থা তো আমি এখন নিজে করব। আর এই ছেলে শোন, তোর এখানে আসার মূল উদ্দেশ্য কি আমাকে আগে বল। রবিন কান্না করতে করতে বলল, রিমি ম্যাডাম মনে করছে তুই সত্যি সত্যি মারা গেছোস, এজন্য আমাকে তোর মতো সাজিয়ে তোর বাসায় পাঠিয়েছে, যেন আমি তোর মাকে বলি রিমিকে বাসায় নিয়ে আসি, আর তোর মায়ের কাছে প্রমাণ করি রিমি যেন খারাপ একটা মেয়ে, যাতে তোর মা ওকে বিদায় দিয়ে দেয় আর ও আবারও ওর বয়ফ্রেন্ডের কাছে যেতে পারে। আমাকে শুধু এই পর্যন্ত বলেছে। আমি রবিনের কথা শুনে বললাম, ও এইসব বুদ্ধি করেছে আমার বিরুদ্ধে নাকি? কিন্তু ও তো জানে না আমি কত বড় পাকা খেলোয়াড়। আজকে থেকে খেলা শুরু। রিয়া লম্বা ধারালো ছুরিটা নিয়ে আইতো, আজকে ওর একটা ব্যবস্থা করব। আমার কথা শুনে রবিন হালকা জোরে একটা চিৎকার দিয়ে বলল, আমি আমার জীবন ভিক্ষা চাই তোর কাছে, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এসব করব না, টাকার জন্য আমি জীবনেও আর কারোর সাথে এসব করব না। আমাকে প্লিজ তুই মাফ করে দে, আমি আর তোর চোখের সামনে আসবো না কোনোদিন। দেশে গিয়ে দরকার পড়লে কৃষিকাজ করব, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি কিছু বলার আগেই রিয়া বলল, তুই রিমির কাছে আবার গোপনে গিয়ে কিছু বলবি না তো? এখান থেকে সরাসরি তুই দেশের বাড়িতে চলে যাবি। তুই রিফাতের বন্ধু বলে আমি তোরে এখন একটা সুযোগ দিচ্ছি, যদি পরবর্তীতে এমন কিছু করিস তাহলে তোর কিন্তু মা বাবা আছে, আর তখন রিফাতের কিছু করতে হবে না। রাসেল নামে এক সন্ত্রাসীকে আজকে মারা হয়েছে, শুনছস তো? ওকে আমি নিজেই মেরেছি। এজন্য আমি কি করতে পারি জানিস তো? সাবধান থাকবি, মনে থাকে জানো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এটা করা কি ঠিক হবে রিয়া? ওকে ছেড়ে দিলে? রিয়া আমাকে কিছু বলতে না দিয়ে রবিনের হাত পা খুলে দিয়ে বলল, আমার সাথে আয়, আর যদি কোনোদিন এসব করিস তাহলে আমি তোরে কি করব জানিস তো? রবিন যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বলল, মাপ চাওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই, অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি, যদিও তাও সম্ভব হয় মাফ করে দিস। আমি আর বাকি জীবন টাকার জন্য এমন কোনো ভুল করব না। এই কথা বলে রবিন রিয়ার পিছনে হেঁটে হেঁটে চলে গেল। আমিও উপরে রিয়ার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিয়া এসে বলল, রাগ করলি আমার উপর রিফাত? আমি বললাম, আরে ধুর, রাগ করার কি আছে, কিন্তু ও যেন এমন কিছু করবে আমি ভাবতেও পারি নাই। রিয়া আমার হাতে একটা বাটন ফোন দিয়ে বলল, এটা রবিন দিয়ে গেল, রিমি নাকি এই ফোন দিয়ে রবিনের সাথে যোগাযোগ করবে, এটা তোর কাছে রাখ, উপকারে আসবে। আমি রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বললাম, তোরে অনেক অনেক ধন্যবাদ। রিয়া বলল, তা ধন্যবাদ কেন?
আমি বললাম, তুই আমার অল্প দিনের বন্ধু হয়েও কোনোদিন আমার সাথে বেইমানি করিস নাই। রিয়া হাসি দিয়ে বলল, আমি যদি বেইমানি করি তাহলে তো তুই আত্মহত্যা করবি, এটা তো জানি আমি। আমি বললাম, তবে রবিনকে আমি অনেক বিশ্বাস করতাম। রিয়া বলল, বিশ্বাস করলে আর কি হবে, টাকা মানুষকে অন্ধ করে দেয়, এটা তো জানিস। আমি বললাম, তোর এটা বলতে হবে না, তবে রবিন যে টাকার জন্য এইসব করবে আমি ভাবতেও পারি নাই। রিয়া বলল, বাদ দে এইসব। আমি বললাম, কিছুক্ষণ চুপ থাকার পর রিয়া হাসি দিয়ে বলল, তো এখন কি করবি নকল রিফাত? আমি বললাম, এবার তো খেলা শুরু, এখন তো আমি রিমির কাছে যেতে পারবো। আমাকে রিমি এখন চিনতে পারবে না, ও মনে করবে আমি রবিন। রিয়া বলল, তবে আজ যাই করিস একটু বুঝে শুনে করবি, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা, এখন আমি রুমে গেলাম, আবার কালকে সকালে রিমির কাছে যাব। রিয়া বলল, আমার যাওয়া লাগবে কি? আমি বললাম, না, তোর যাওয়া লাগবে না, তুই শুধু এইদিকে একটু সামলে নিস, ঠিক আছে? আমি রিয়ার রুম থেকে বের হয়ে উপরে চলে গেলাম। উপরে যেতেই আম্মু আমাকে দেখে সোফা থেকে উঠে বলল, তোরে কত করে বলছি একটু ঘুমাতে, কিন্তু রিয়ার সাথে চলে গেলি। আমি বললাম, এই তো আম্মু, এখন ঘুমাবো। আম্মু বলল, তোর আপু আসবে আজকে। আমি বললাম, কেন, আপু আবার আসবে কেন? আম্মু বলল, তোর আপু আসবে তোর বিয়ের বিষয়ে কথা বলতে, তানিয়ার বান্ধবী আছে না ঋতু, ওর সাথে। আবার এইদিকে তুই না কিছুক্ষণ আগে বললি রিমি নাকি আমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, এইসব কথা বাদ দাও, আমার বউ আছে জেনে আপু। আম্মু বলল, আমি কি জানি, তোর আপু আসলে তুই বুঝিয়ে বলবি, ঠিক আছে? আমি আর আম্মুর কথাই কিছু বললাম না, সব কয়টা মিলে আমাকে পাগল করে দিবে, আমি এখন ভালো করেই বুঝতে পারছি। বিছানায় গিয়ে দিলাম এক ঘুম, রাতে ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।